প্রেত চক্র। এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, তোমরা শুনছো প্রেত চক্র। তোমরা যে যেখান থেকে শুনছো সকলকে একসঙ্গে স্বাগত জানাচ্ছি প্রেত চক্রের 104 নম্বর এপিসোডে। আমি শুভ রয়েছি তোমাদের সাথে। তোমরা অনেকেই বড় ঘটনা শুনতে ভালোবাসো, তাই আজ তোমাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ প্রথম যে ঘটনাটা আছে সেটা বেশ বড় ও ভয়ের ঘটনা। প্রথম ঘটনাটা একটা পরীকে দেখতে পাওয়ার ঘটনা, আর দ্বিতীয় যে ঘটনাটা আছে সেটা একটি কালো জাদু করার ঘটনা। আশা করছি আজকের দুটি ঘটনাই তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই রকম ঘটনা যদি তোমাদের কাছে থাকে তাহলে দেরি না করে চটপট আমাদেরকে লিখে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে? pretchakro23@gmail.com মেল করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করছি তোমরা পুরো ঘটনাটা শুনবে, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। স্টোরি সিলেকশনে পূজা, সাউন্ড গ্রাফিক্স এবং ঘটনা পাঠে আমি শুভ। চলো আজকের প্রথম ঘটনাটা শুনে নেওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, আমি তৌফিক হাসান, বাংলাদেশ বগুড়া থেকে। আমি তোমার প্রেত চক্রের ঘটনাগুলো শুনি। অনেক দিন ধরেই ভাবছি একটা সত্যি ঘটনা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। আজ লিখছি। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে, এমনকি এখনও সেটা ঘটে চলেছে। ব্যাপারটা শুরু হয় 2010 সাল নাগাদ। আজ 2024 সালে এসেও ব্যাপারটা ঘটে চলেছে। 2010 সাল থেকেই লেখা শুরু করছি। একদিন আমার মা বাবা কেউ বাড়ি নেই। আমার বাবারা ছিল দুই ভাই, চাচা ও আমরা একই বাড়িতে থাকতাম। আমার এক ফুপির শরীর খারাপ ছিল, তাই ওনাকে দেখতে গেছে। আজ রাতে বাসায় ফিরবে না, তাই চাচুকে বলেছিল আমাকে দেখে রাখতে, কারণ আমি ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। সময়টা গরমকাল। আমি পড়াশোনা শেষ করে রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছি। ভ্যাপসা গরম, তাই মাথার কাছে জানলাটা খোলা রেখেছি। আমাদের বাসার পেছন দিকটায় একটা বড় আম গাছ ছিল, আর সেই বছর আমার মনে আছে ওই গাছটায় প্রচুর আম হয়েছিল। তো আমি শুয়ে আছি, একসময় কারেন্ট চলে যায়। গরমের জন্য ঘুমটাও ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখি আকাশে খুব মেঘ করেছে, মনে হলো খুব ঝড় উঠবে। আগেও বলেছিলাম যে আমাদের বাসার পেছন দিকটায় একটা বড় আম গাছ আছে, তাছাড়াও অনেক অন্যান্য গাছপালাও আছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম যাই, ঝড়ে অনেক আম পড়বে, সেগুলো কুড়িয়ে আনি। এই ভেবে আমি বাসার থেকে বের হলাম। চারিদিকে অনেক বাজ পড়ছিল, কিন্তু আমার তখন ওইসব চিন্তাই ছিল না। আমি যখন আম গাছটার থেকে 10 কি 15 গজ দূরে, ওই সময় আম গাছটার উপর বাজ পড়ল মনে হলো। ভীষণ চোখ ধাঁধানো আলো। কিছুক্ষণ প্রায় কিছু দেখতেই পাচ্ছিলাম না। যখন চোখ সয়ে আসলো, আম গাছের দিকে তাকাতে দেখলাম ওখানে একটা মানুষের আকৃতির অবয়ব দাঁড়িয়ে আছে। আর দেখলাম ওই অবয়বটা শরীরের চারদিক দিয়ে একটা হালকা আলোর আভা বেরাচ্ছে। এটা দেখে আমি বেশ ভয় পেয়ে গেলাম, কিন্তু তাও ওইখানে দাঁড়িয়ে থাকলাম। তার পর মুহূর্তে ওই অবয়বটা আমার দিকে আসতে লাগলো। আমি দেখলাম ওই মূর্তির কোনো পা নড়ছে না, যেন হাওয়ায় ভেসে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসেই অবয়বটা এক নিমেষে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে এতটা ভয় পেলাম যে ওখান থেকে পড়ি কি মরি করে বাসায় ফিরে দরজা বন্ধ করে হাঁপাতে লাগলাম। কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে পড়ি। এর কিছুদিন পর থেকে আমার সাথে অনেক উল্টোপাল্টা ঘটনা ঘটছে। যেমন আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ আমার মাথায় আর সারা শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। আবার আমি মিষ্টি জাতীয় জিনিস খেতে অতটা ভালোবাসতাম না, কিন্তু ইদানিং আমি প্রচুর পরিমাণে মিষ্টি খেতে শুরু করলাম। খেতে বসলেই 2-3 জনের খাবার একাই খেতে লাগলাম। তারপর আবার আমার সামনে কোনো মেয়েকে সহ্য করতে পারছি না, দেখলেই উল্টোপাল্টা গালি দিচ্ছি। আমার এইসব আচরণ দেখে বাড়ির লোক আমায় একটা বড় কবিরাজের কাছে নিয়ে যায়। উনি আমায় দেখে প্রথমেই আমার উপরে একটা পানির ছিটা দেয়, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। তার পরের ঘটনা আমি আমার বাড়ির লোকের কাছ থেকে শুনেছি।
অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি নাকি অনেকটা মেয়েদের গলা করে কথা বলছিলাম। তারপর কবিরাজ আমার মাকে বলে, আপনার ছেলের ওপর একটা পরীর আছর আছে, ওই পরী কখনোই আপনার ছেলেকে ছেড়ে যাবে না। এই বলে ওই কবিরাজ আমার উপর আবার ওই পানির ছিটা দেয় এবং আমি আবার অজ্ঞান হয়ে যাই। পরে কবিরাজ আমার একটা তাবিজ দেয় আর বলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন এই তাবিজটা পরে থাকি। তারপর থেকে তাবিজটা প্রায় পরেই থাকতাম, কিন্তু আমি বুঝতে পারতাম যে আমার আশেপাশে সব সময় কেউ যেন একটা ঘোরাফেরা করছে, কিন্তু আমার কোনো অসুবিধা হতো না। ব্যাপারটা এইখানে শেষ নয়। এই ঘটনাটা যখন ঘটেছিল তখন আমি ক্লাস 10-এ পড়ি। এরপরে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। পরে ভালো একটা কাজ পেলে মা আর বোনকে আমি আমার কাছে নিয়ে চলে আসি। আমি ঢাকায় ছোট একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। তখনও আমার হাতে তাবিজটা বাঁধা ছিল। অনেকদিন আগের সেসব ঘটনা প্রায় ভুলেই গিয়েছিলাম। তাছাড়া এখন বড় হয়েছি, আগের মতন ভয় পাই না। একদিন স্নান করতে করতে টের পাই তাবিজটা আমার হাতে নেই। পরে এই নিয়ে কোনো মাথা ঘামাইনি, কিন্তু এর পর থেকে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন একদিন ঘরে ঘুমিয়ে আছি, কটা বাজে ঠিক মনে নেই। আমি বুঝতে পারছি কেউ একজন আমার ঘরে আমার খাটের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। ঘুমের মধ্যেই ব্যাপারটা ফিল করছিলাম। একটা সময় ওই মূর্তিটা আমার পায়ের কাছে এসে বসলো। ততক্ষণে আমার ঘুমটা অনেকটা পাতলা হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে চোখটা একটু খুললাম। আধ বোঝা চোখে দেখলাম সত্যি আমার পায়ের কাছে একজন বসে আছে, কিন্তু উল্টো দিকে মুখ করে। দেখলাম চুলটা অনেক লম্বা, একটা সাদা রঙের ড্রেস পরে আছে। আমাদের বাড়িতে মহিলা বলতে দুজন, আমার মা আর বোন। আমি ভাবলাম দুজনের কেউ একজন হয়তো বসে আছে। আমি প্রথমে মা মা বলে দুবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না। বোনের নাম ধরে ডাকলাম, তাও কোনো উত্তর দিল না। তখন আমি ভয়ে ভয়ে শুয়ে থাকা অবস্থা থেকে উঠে বসবার চেষ্টা করলাম, কিন্তু আমি উঠতে পারছি না। অনেক চেষ্টা করছি কিন্তু পারছি না। একসময় একটা মেয়ের কণ্ঠ শুনতে পেলাম। কি দারুণ সেই কণ্ঠস্বর! যেন এক মুহূর্তে আমার ভয় ডর সব চলে গেল। কিন্তু মেয়েটার ভাষা আমি কিছুই বুঝতে পারছি না। মনে হলো আরবি ভাষায় আমায় কিছু একটা বলছে। তখনও মেয়েটার মুখ আমি দেখতে পাইনি। তার শরীর থেকে একটা খুব সুন্দর মিষ্টি আতরের সুগন্ধ পাচ্ছিলাম। এইভাবে থাকতে থাকতে একসময় আমি ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে যখন আমি উঠি তখন রাতের ব্যাপারটা আমার কাছে স্বপ্ন বলে মনে হলো। আরও একটা ঘটনা বলি। ব্যাপারটা ঘটে পরদিন রাতেই। খুব গরম লাগছিল, তাই অফিস থেকে বাসায় ফেরার পর বাসার ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করছি। রাত তখন প্রায় 10টা। ডিনার করব বলে নিচে নামতে যাব, এমন সময় হঠাৎ করে একটা সাদা রঙের পায়রা জাতীয় পাখি, কিন্তু পায়রার থেকে অনেকটাই বড় আকারের, উড়ে এসে জলের যে বড় ট্যাঙ্কটা আছে তার উপরে এসে বসলো। আমার একটু কৌতূহল হলো, তাই লোহার সিঁড়ি দিয়ে উঠে মাথাটা একটু উঁচু করে দেখার চেষ্টা করলাম। যা দেখলাম সেটা হয়তো কোনোদিনও ভুলতে পারবো না। দেখলাম জলের ট্যাঙ্কের ওপর কোনো পায়রা নয়, একটা মেয়ে বসে আছে। সাদা রঙের ড্রেস, গায়ের রং ধবধবে ফর্সা, চুলগুলো বড় বড়, কিন্তু তার থেকেও বড় ব্যাপার মেয়েটা দেখতে অপরূপ সুন্দরী। এত সুন্দর মেয়ে হয়তো এই জন্মে কখনো দেখিনি। মনে হলো আসমানের পরী। তার শরীর থেকে একটা মিষ্টি সুবাস ছড়াচ্ছে। মেয়েটা আমার কাছে এসে আরবি ভাষায় একটা কথা বলে আমার চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। তারপরে আমার কিছুই মনে নেই, বাকিটা বাড়ির লোকের মুখ থেকে শুনি। ওই ঘটনার পর আমার মা আমায় নিচে ডিনার করবার জন্য ডাকে। আমি নিচে যাই। যাওয়ার পর ডিনার দিতে দেরি হলে আমি মাকে অনেক নোংরা নোংরা কথা বলি, আমার বোনকেও অনেক খারাপ কথা বলি। আমার চোখগুলো ওই সময় নাকি পুরো লাল হয়েছিল।
আমার সাথে যেহেতু এর আগেও একটা ভৌতিক ঘটনা ঘটেছিল, তাই মায়ের বুঝতে অসুবিধা হলো না যে আমার সাথে ওই রকমই কিছু একটা ঘটেছে। মা আমার হাতে তাবিজটা দেখতে চাইলে আমি নাকি দেখতে দিচ্ছিলাম না। পরে মা অনেক জোর করে একটা হুজুরের কাছে নিয়ে যায়। নিয়ে যাবার পর হুজুর প্রথমেই একটা গণ্ডির মধ্যে বসায়, তারপর আমরা যেভাবে নামাজ পড়তে বসি ওইভাবে বসতে বলে। তারপরে আমার মাথায় হাত দিয়ে আমায় চোখ বন্ধ করতে বলে। আমি চোখ বন্ধ করতেই ওই মেয়েটার মুখটা ভেসে ওঠে। কিছুক্ষণ পরে হুজুর আমার মাথার উপর থেকে হাত তুলে নেয়। তারপরে মাকে বলে আমার উপরে নাকি একটা পরী আছর করে আছে, সেই 14-15 বছর আগের থেকে। ও কোনো মতেই আমাকে ছেড়ে যেতে চায় না। যতদিন আমি বাঁচব ততদিন ও আমার সঙ্গে থাকবে। তাই হুজুর একটা 8 ধাতু দিয়ে তাবিজ বানিয়ে আমাকে পরিয়ে দেয়। তারপর থেকে আমার সাথে ওই রকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু আমি আমার আশেপাশে মাঝে মাঝে একজনের উপস্থিতি বুঝতে পারি। ভাই, এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আশা করছি ভালো লাগবে। যদি তোমার ভালো লাগে তাহলে শেয়ার করো। তোমার জন্য ও প্রেতচক্রের জন্য অনেক ভালোবাসা রইল। বাংলাদেশ থেকে তৌফিক হাসান। আজকে প্রথমেই কিন্তু আমরা একটা বেশ বড় ও ভয়ের ঘটনা শুনে নিলাম, একটা পরীর আছর করার ঘটনা। আশা করছি আজকের প্রথম ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চটপট লাইক করে দাও, কমেন্ট করে দাও আর শেয়ার করে দাও এপিসোডটাকে সবার সাথে। আর এই রকম ঘটনা যদি তোমাদের কাছেও থাকে তাহলে দেরি না করে চটপট কিন্তু তোমরা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। কিভাবে পাঠাবে আরেকবার মনে করিয়ে দিই, pretchokro23@gmail.com মেল করতে হবে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে। আর তোমরা যারা আগের এপিসোডটা অর্থাৎ 103 নম্বর এপিসোডটা শোনোনি, আজকে যারা যারা তোমরা এই ঘটনাটা শুনছো তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা আগের এপিসোডের ঘটনাগুলো শুনে নিও এবং এপিসোডটাকে সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ আগের এপিসোডের নোটিফিকেশনটা হয়তো তোমাদের অনেকের কাছে পৌঁছায়নি, তাই এই কথাগুলো বলা। এরপরেও তোমাদের জন্য একটা ঘটনা অপেক্ষা করে আছে, একটা কালো জাদু করার ঘটনা। দেরি না করে সেই ঘটনাটা শুনে ফেলি, চলো। নমস্কার শুভ, আমি ফাল্গুনী মণ্ডল। তোমার গলায় প্রেতচক্রের গল্পগুলো শুনতে ভালো লাগে, কিন্তু ঘটনাগুলো আরও ভয়ের হলে একটু বেশি ভালো লাগবে। আজ তোমাকে আমার ছোটবেলায় বাবার কাছ থেকে শোনা একটা ঘটনা বলি। আশা রাখবো তোমার ঘটনাটা ভালো লাগবে। ঘটনাটা আমার বাবার জেঠিমার সাথে ঘটেছিল। বাবার কাছ থেকে যেভাবে ঘটনাটা শুনেছিলাম আমি সেইভাবেই লিখছি। আমার জেঠিমাদের বাড়ি আর আমাদের বাড়ি একই উঠানের মধ্যে, কিন্তু জেঠিমাদের আর আমাদের বাড়ির মধ্যে কিছুটা ফাঁকা জায়গা আছে। সেখানে আম গাছ, কাঁঠাল গাছ এবং নানান রকমের ফুল গাছ লাগানো। সম্পত্তি নিয়ে জেঠিমাদের ও আমাদের মধ্যে ঝগড়া বিবাদ ছিল, তাই তাদের সঙ্গে আমাদের বেশ কয়েক বছর হয়েছে কথাবার্তা বন্ধ। আমার জেঠিমার কোনো সন্তান ছিল না। জেঠু এবং জেঠিমা দুজনে বাড়িতে থাকতেন এবং ঘটনাটি ঘটার 6 মাস আগে জেঠিমা প্রচণ্ড রকমভাবে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি কথাবার্তা বলতে পারতেন না, পুরো বিছানা শয্যায় হয়ে গিয়েছিলেন। জেঠুদের বাড়ির পাশেও একটা ছোট ঘর ছিল, ওই ঘরটা ওনারা ভাড়া দিতেন। মাস 4 হয়েছে জেঠুদের ওই ঘরটা আগে যারা ভাড়া থাকতো তারা উঠে গেছে, এখন ঘরটা ফাঁকাই রয়েছে। সেই খবর পেয়ে একটা ছেলে বাড়ি ভাড়া খুঁজতে খুঁজতে জেঠুদের বাড়িতে আসে এবং জেঠু তাকে বাড়ি ভাড়া দেয়। ছেলেটা বাড়িতে একাই থাকতো। সকাল হলে কাজে বেরিয়ে যেত এবং সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত। ছেলেটা প্রথম যেদিন জেঠুদের বাড়িতে আসে তখন তার চেহারা স্বাস্থ্য ভালো এবং প্রাণ উজ্জ্বল প্রকৃতির ছিল সে। সকলের সাথে হেসে হেসে কথা বলতো এবং গল্প গুজব সমস্ত কিছুই করত। পাড়ার অনেকেই আস্তে আস্তে দেখি তাকে ভালোবাসতে শুরু করে। ঘটনাটা শুরু হয় সে ভাড়া আসবার 1 মাস পর থেকে। একদিন ছেলেটি ঘুমাচ্ছে, রাত 3টের দিকে ওর ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙতেই ওর দরজার দিকে তাকায় এবং দেখে যে সেখানে দাফনের কাপড় পেঁচানো একটা মহিলা দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ও সেই অবয়বটার পেছন দিকটা দেখতে পাচ্ছে, কিন্তু মুখ দেখতে পাচ্ছে না। ও
ও ভয় পায়, কিন্তু অত রাতে কি করবে? দরজা খুলে পালিয়েও যেতে পারবে না, কারণ অবয়বটা দরজার সামনেই দাঁড়ানো। ও তখন সাহস নিয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে এবং পরদিন সকালে সেটাকে মনের ভুল ভেবে জেঠুকে আর কিছু বলে না। কিন্তু ঘটনাটি একদিন ঘটে না, প্রায় দিনই ওর যখন রাতে ঘুম ভাঙে তখনই ও ঠিক সেইভাবে একই জায়গাতে সেই দাফনের কাপড় জড়ানো অবয়বটাকে দেখতে পায়। ও রাতে ঘুমাতে পারে না, মনের মধ্যে একটা আতঙ্ক হয়ে যায়। ও ঠিক মতন খেতেও পারে না এবং রাতে ঘুম না হওয়ার কারণে ওর চেহারা স্বাস্থ্য ভেঙে যায় এবং প্রায় দিনই শরীর খারাপ হয়ে পড়ে। কাজ বন্ধ করে, রাতে ঘুম না হওয়ায় দিনের বেলা ঘুমাতো। ঘটনাটা যখন মাসখানেক ধরে ঘটে চলেছে তখন সে আর সহ্য করতে না পেরে জেঠুকে ঘটনাটা বলতে বাধ্য হয়, আর এটাও বলে যে আমি এই বাড়িতে আর থাকবো না, আমি বাড়ি ছেড়ে সামনের মাসে চলে যাব। তখন জেঠু তার এক বন্ধুকে এই ঘটনাটার কথা বলে এবং তিনি জেঠুকে একজন পীর সাহেবের খোঁজ দেন। জেঠু সেই পীর সাহেবের কাছে যান এবং তাকে সমস্ত ঘটনাটা খুলে বলে এবং পীর সাহেবকে তার সঙ্গে যাওয়ার অনুরোধ জানান। তিনি প্রথমে রাজি না হলেও জেঠু অনেক জোরাজুরি করায় পরে রাজি হয়। কিন্তু অবাক করা বিষয় হলো, পীর সাহেব জেঠুদের বাড়ির ভিটাতে ঢুকেই তিনি বলেন, এই বাড়িতে তো কালো জাদু করা আছে এবং সেটা লুকিয়ে রাখা হয়েছে। তোর বাড়িতে এরকম ঘটনা ঘটবে না তো কার বাড়িতে ঘটবে? তখন পীর সাহেব বলে, তোর স্ত্রীকে নিয়ে আয়। কিন্তু জেঠু অবাক হয়ে যায়। জেঠিমা তো অসুস্থ, তিনি বিছানা থেকে উঠতে পারে না, কিন্তু পীর সাহেব কেন তাকে ডাকতে বলছে? তখন জেঠু অনেক কষ্ট করে জেঠিমাকে উঠিয়ে চেয়ারে বসায়। পীর সাহেব জেঠিমার মাথায় হাত রাখে এবং কিছু একটা মন্ত্র পড়ে। আশ্চর্যের বিষয় হলো, তার কিছুক্ষণের মধ্যেই জেঠিমা যেন সুস্থ হয়ে উঠল। তার শরীরের জোর ফিরে আসলো এবং তার মুখে শব্দও ফিরে এলো। তখন পীর সাহেব জেঠিমাকে বলল, দেখেছিস তো অন্যের ক্ষতি করতে চাইলে নিজের কি অবস্থা হয়? তখন জেঠু পীর সাহেবের দিকে এবং জেঠিমার দিকে তাকিয়ে রইল। কি হয়েছে ব্যাপারটা সে কিছুই বুঝতে পারছে না। তাই পীর সাহেবকে জেঠু তখন সব কিছু জিজ্ঞাসা করলে তিনি বললেন, তোর বউ কারোর খারাপ করার জন্য কালো জাদু করেছে। তোদেরই ভিটের মাটির 1.5 হাত নিচে গর্ত করে রেখে দিয়েছে। কিন্তু কালো জাদুটা সঠিকভাবে করতে না পারায় যে প্রেতাত্মাকে আহ্বান করা হয়েছিল সেই প্রেতাত্মা অন্যের ক্ষতি না করে তোদের বাড়িতেই রয়েছে এবং তোদেরই ক্ষতি করে চলেছে। তখন জেঠিমা সব কথা স্বীকার করে। পরে জানা যায় সে নাকি আমাদেরই ক্ষতি করবে বলে সেই কালো জাদু করেছিল। পরে পীর বাবা বলে যে সেই জিনিসটা যেখানে পুঁতে রেখেছে সেখান থেকে তুলে যেন পুড়িয়ে ফেলে। জেঠু তখন জেঠিমার কাছ থেকে পুরো ঘটনাটা শুনে তাদের ও আমাদের বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেখানে যে কাঁঠাল গাছটা ছিল সেই গাছের গোড়ায় 1.5 হাত নিচে একটা পোটলায় বাঁধা আমার মায়ের শাড়ির আঁচলের টুকরো এবং নানান শিকড় বাকড় খুঁজে পায় এবং জেঠু সেটাকে পুড়িয়ে ফেলে। কিন্তু এই ঘটনার পর থেকে কেউ আর জেঠিমাদের ওই ঘরটা কখনো ভাড়া নেয়নি। এই ছিল ঘটনা। যদি তোমার ভালো লাগে আশা করব তুমি সকলকে শোনাবে। বাহ, দারুণ একটা ভয়ের ঘটনা শুনে নিলাম আমরা। এটা শুধু ভয়ের ঘটনা নয়, শিক্ষামূলক একটা ঘটনা। কারণ কারোর যদি তুমি ক্ষতি করতে চাও অবশেষে কিন্তু তোমার নিজেরই ক্ষতিটা হয়। তাই তোমাদের সবার কাছে একটা অনুরোধ যে কালো জাদুর মতন এত ঘৃণ্য একটা কাজকে কেউ সাপোর্ট করবে না। আজকের প্রথম ঘটনাটাও কিন্তু বেশ ভয়ের একটা ঘটনা ছিল। তোমাদের কোন ঘটনাটা বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট করে আমাদেরকে সেটা জানাতে পারো। লাইক করে দেবে, শেয়ার করে দেবে এপিসোডটাকে। আর তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তাদের কাছে একটা অনুরোধ, তোমরা প্লিজ যদি ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আর তোমাদের কাছেও যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা বা কারোর মুখ থেকে শোনা ঘটনা, সেই ঘটনাগুলো খুব সহজে লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারো। pechchakro23@gmail.com মেল করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। আর একটা কথা সবসময় মনে রাখতে হবে, প্রেতচক্র কোনো কাল্পনিক ঘটনা বা অলৌকিক ঘটনা বা কালো জাদুকে সাপোর্ট করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্র তোমাদের এন্টারটেইন করা।
তাই আশা করব তোমরা খোলা মনে আমাদের এই ঘটনাগুলো শুনবে, আমাদের সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে সোমবার নতুন কিছু ভয়ের ঘটনার সাথে। আর সবসময় যে কথাটা আমি বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রেতচক্রের ঘটনাগুলো শুনতে থেকো। নমস্কার।